শরীফুল কেন্টের হয়ে খেলছেন না, ছাড়পত্র হয়তো পাচ্ছেন না। কিভাবে দেখছেন বিষয়টি? এক্ষেত্রে অনেক বছর পরে হাসান সুযোগটা পেয়েছিল এবং হাসান কিন্তু সুযোগের যথেষ্ট সদ্ব্যবহারটা করেছে। তবে শরীফুল যদি আনলাকি রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাকি হয়ে যাবেন আবার খালেদ আহমেদ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটিং। ব্যাটিং আমরা যদি দেখি বাংলাদেশ হয়তোবা ১ম টেস্টটায় ভালো খেলেছে ডারউইনে। বাট ব্যাটারদেরকে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ব্যাটাররা ওই ৪০০, ৫০০, ৬০০ র দরকার নেই। স্বাগত সবাইকে বিডি ক্রিক টাইম চিটচ্যাটে। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে। সাথে আছেন অনিক ইসলাম। অনিক, আমরা আজকে একটু ক্রিকেট নিয়ে কথা বলব। তবে শুরুতে একটু কথা বলতে চাই শরীফুলকে নিয়ে। শরীফুল কেন্টের হয়ে খেলছেন না, ছাড়পত্র হয়তো পাচ্ছেন না। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, কাউন্ট্রিতে বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু কালে ভদ্রে সুযোগটা পায়। আমরা দেখতে পেয়েছি হাসান মাহমুদের আগে আমাদের যদি চিন্তা করেন কারা কাউন্ট্রি খেলেছে, সেক্ষেত্রে সাকিব, তামিম এবং পরবর্তীতে মুস্তাফিজের নামটা চলে আসবে। সেক্ষেত্রে অনেক বছর পরে হাসান সুযোগটা পেয়েছিল এবং হাসান কিন্তু সুযোগের যথেষ্ট সদ্ব্যবহারটা করেছে। সেক্ষেত্রে শরীফুল যেমন ফর্মে ছিলেন, সো শরীফুলও অবশ্যই ভালো করতেন। বাট বিসিবি হয়তোবা ওই রিস্কটাই যেতে চাচ্ছে না। কারণ আপনি যদি একটু খেয়াল করেন আমাদের প্রিমিয়াম ফাস্ট বোলার যারা রয়েছেন ৩ ফরম্যাটই যারা খেলেন, সেক্ষেত্রে তাসকিনের যদি কথা বলি আমরা আলাদা করে নাহিদ রানা এবং শরীফুল এবং মুস্তাফিজ তো শুধু হোয়াইট বলটাই খেলেন। সো সেই জায়গাটা থেকে আমাদের প্রিমিয়াম ফাস্ট বোলার যারা ৩ টা ফরম্যাটই খেলে সেইখান থেকে শরীফুলকে হয়তোবা নিয়ে বিসিবি রিস্কটা নিতে চাচ্ছে না। সেজন্য শরীফুলকে এনওসিটা বিসিবি দিচ্ছে না। শরীফুল তাহলে কিছুটা আনলাকি রয়ে যাবে। তবে শরীফুল যদি আনলাকি রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাকি হয়ে যাবেন আবার খালেদ আহমেদ। খালেদকে নিয়ে কি ভাবছেন? প্রথমবারের মতো বাইরে খেলতে যাচ্ছে, সেটি কাউন্টি ক্রিকেট। কি ভাবছেন তাকে নিয়ে? দেখুন, খালেদকে নিয়ে যদি বলা যায়, খালেদ ওই যে কথাটা বললাম যে আমাদের ৩ টা পেসারের কথা আমি আপনাকে বললাম যে তাসকিন, নাহিদ রানা এবং আ শরীফুলের কথা বললাম। তারা ৩ টা ফরম্যাটই খেলেন। বাট খালেদ আহমেদ তিনি কিন্তু আ লাল বলের ক্রিকেটটা বেশি খেলে থাকেন। তিনি অ্যালং উইথ এবাদত হোসেন। সো সেক্ষেত্রে খালেদের জন্য এটা একটা বড় সুযোগ। কারণ আমরা যদি একটু দেখি আমাদের সাবকন্টিনেন্টের যে টিমগুলো রয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে উন্নতির জায়গাটা কিন্তু ওই কাউন্ট্রি ক্রিকেট এবং কাউন্ট্রি ক্রিকেটকে কিন্তু আমরা বলতে পারি লাল বলের ল্যাবরেটরি। সো লাল বলের ল্যাবরেটরি হিসেবে কাউন্টি ক্রিকেটে খালেদ সুযোগ পেয়েছে। সেটা খালেদের জন্য যেমন ভালো হয়েছে এবং একই রকমভাবে বাংলাদেশের জন্য সেটা একটা ভালো সংবাদ। যদি শেষ পর্যন্ত খালেদ বিসিবি থেকে এনওসিটা পায়, সেক্ষেত্রে এটি খালেদের জন্য একটি বড় সুযোগও বটে এক্সপোজারটা পাওয়ার জন্য। বাংলাদেশের জন্য সুখবর বলছিলেন, বাংলাদেশ আরেকটি সুখবর পেয়েছে। সেটি হচ্ছে ম্যাকাইতে হারার পরেও আমরা ৬ উঠেছি। ছো সো ৬ আমরা কখনো ছিলাম না এর আগে এই টেস্ট র‍্যাঙ্কিং এ। কেমন লাগছে এটা দেখে? দেখুন, বাংলাদেশের যদি ৩ টা ফরম্যাট আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে বাংলাদেশ তারা ওডিআইতে বরাবরই ভালো দল এবং আমরা অনেকটা সময় ধরে ওয়ানডেতে ঘরের মাঠে অপ্রতিরোধ্য ছিলাম এবং আমাদের সেই জায়গাটায় চিন্তা করতে গেলে টেস্ট ক্রিকেটে আমরা যথেষ্ট নাজেহাল হয়েছি এবং টেস্ট ক্রিকেটে ব্যাটিংটা আমাদের এখনো ভোগায়। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে আমরা ১০০ র নিচে অল আউট হয়েছি ৩ বার প্র্যাকটিস ম্যাচের ইনিংসে যদি আপনি ধরেন। সো সেই জায়গাটা চিন্তা করতে গেলে বাংলাদেশ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে যথেষ্ট ভালো খেলেছে এবং ৪ নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে আমি যদি ভুল না করি। সো সেই জায়গাটার ক্ষেত্রে বাংলাদেশের এটা প্রাপ্যই ছিল এবং এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটিং। ব্যাটিং আমরা যদি দেখি বাংলাদেশ হয়তোবা ১ম টেস্টটায় ভালো খেলেছে ডারউইনে। বাট ব্যাটারদেরকে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ব্যাটাররা ওই ৪০০, ৫০০, ৬০০ র দরকার নেই। যদি তারা ইফেক্টিভ আপনি শেষ টেস্টেই অস্ট্রেলিয়ায় খেয়াল করেন, সেখানে যদি বাংলাদেশের ব্যাটাররা মোটামুটি যেকোনো ১ টা বা ২ টা ইনিংসে ৩০০, ৩৫০ রানটা করতে পারত, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বোলাররা ব্যাটসম্যানদের অবশ্যই এই ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের পরে তারা কিন্তু অবশ্যই ওই চান্সটা ক্রিয়েট করতে পারত। ম্যাকাই টেস্টটা জেতার চান্সটা ক্রিয়েট করতে পারত। সো সেই জায়গাটায় র‍্যাঙ্কিংয়ের ধারাবাহিকতা বা র‍্যাঙ্কিংয়ের উন্নতিটা একটা ভালো লক্ষণ। বাট একই সাথে র‍্যাঙ্কিংয়ের এই উন্নতিটা বা ধারাবাহিক উন্নতিটা ধরে রাখতে গেলে পরিকল্পনাটাও যথেষ্ট জরুরি। সেক্ষেত্রে ব্যাটারদের দায়িত্বটাই সবচেয়ে বড় এবং অবশ্যই টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে ভাববে কিভাবে ব্যাটারদের ফর্মে ফেরানো যায় এবং একই সাথে ব্যাটারদের কিভাবে ফর্মটা ধরে রাখা যায়। সো এটাই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত যে র‍্যাঙ্কিংয়ে হ্যাঁ ৬ এ এসেছে। ৬ নাম্বারটা আরেকটু সামনে নিয়ে যেতে গেলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আচ্ছা, স্টুয়ার্ট ব্রড বলেছেন, বাংলাদেশ যদি ম্যাকাইতে আগে বোলিং করত, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া হয়তো ৬০ রানে গুটিয়ে যেত। কথাটা কতটুকু সত্য মনে হয় আপনার? দেখুন, বাংলাদেশ দলকে নিয়ে ইংল্যান্ডের কোনো লিজেন্ড অবশ্যই স্টুয়ার্ট ব্রডের আপনি জানেন যে টেস্টে তিনি একজন লিজেন্ড স্টুয়ার্ট ব্রড। বাট বাংলাদেশকে নিয়ে পজিটিভ কথা বিশেষ করে ৩ মোড়ল যদি আমরা ওয়ার্ডটা উল্লেখ করি, সো ৩ মোড়লের কাছ থেকে পজিটিভ কথা আপনি
তো কালে ভদ্রে শুনবেন। সো পারফরম্যান্স দিয়ে সেই পজিটিভ কথাগুলো নিয়ে আসতে হবে। শুধুমাত্র স্টুয়ার্ট ব্রড নয়, আপনাকে আরো একটা জিনিস মনে করিয়ে দিই, সানি গাভাস্কার ভারতের লিজেন্ডারি ব্যাটসম্যান, হুম। তিনিও আজ বলেছেন যে অস্ট্রেলিয়া ২৩ বছর পরে বাংলাদেশকে ডাক দিয়েছে। মানে বাংলাদেশের স্ট্যাটাস পেয়েছে টেস্টে ২০০০ সালে। সো টেস্ট স্ট্যাটাসের পরে ২৩ বছর পরে দ্বিতীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডাকলো এবং দ্বিতীয় সারির টেস্ট ভেন্যুতে বাংলাদেশকে কিন্তু অস্ট্রেলিয়া খেলালো। সো সেই জায়গাটা যদি চিন্তা করেন, স্টুয়ার্ট ব্রডের কথা যদি আপনি বলেন আলাদা করে, সানি গাভাস্কারের কথা যদি বলেন, এবং একই সাথে গ্রেট যারা রয়েছেন অস্ট্রেলিয়ান গ্রেটরাও বাংলাদেশের প্রশংসাটা করেছে। সো স্টুয়ার্ট ব্রড যে বলেছেন যে ৬০ রানে হয়তো বাংলাদেশ গুটিয়ে দিত, এটা হয়তোবা উনি ওনার ম্যাচের পরিপ্রেক্ষিতে এবং একই সাথে পিচ কন্ডিশনে বলেছেন। বাট হ্যাঁ, হ্যাটস অফ টু বাংলাদেশি ফাস্ট বোলার্স, এবং দে হ্যাভ ডান সামথিং রিয়েলি এক্সেলেন্ট। সো স্টুয়ার্ট ব্রড প্রশংসা করেছে বাংলাদেশের, এবং সানি গাভাস্কার করেছেন, এবং সামনে হয়তোবা আরও আমরা প্রশংসা দেখতে পাবো যদি এই কন্ডিশনে আমাদের টিম এভাবে ভালো খেলতে থাকে আর কি। আচ্ছা, আমরা শেষ করব, একদম শেষ পর্যায়ে একটা শুধু প্রশ্ন করব, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় দল ব্যস্ত ছিল অস্ট্রেলিয়াতে, ইমার্জিং দল ব্যস্ত আরেক জায়গাতে, এইচপি দল ব্যস্ত আরেক জায়গাতে, অনূর্ধ্ব-23 ব্যস্ত আরেক জায়গাতে। এই যে নানাভাবে বিভক্ত হয়ে ক্রিকেটাররা খেলছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা কতটা উন্নতির কারণ হতে পারে বাংলাদেশের ক্রিকেটের জন্য? দেখুন, আয়ারল্যান্ডের কথা একটু আপনাকে বলি। আয়ারল্যান্ড তাদের ক্রিকেটের মূল জায়গাটা কিন্তু কাউন্ট্রি ক্রিকেট। সো আপনি একটা দেশের যদি ক্রিকেট স্ট্রাকচার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করতে হবে সেটা হচ্ছে আপনার ঘরোয়া ক্রিকেটটা স্ট্রং করতে হবে। কারণ আপনি যদি একটু চিন্তা করেন, আমাদের বিপিএল, এনসিএল এবং আমাদের যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয়, এর বাইরে আমাদের ক্রিকেটারদের আসলে উন্নতির জায়গাটা কোথায়? এবং একই সাথে যদি একটু আলাদাভাবে বলি, সেক্ষেত্রে আমাদের সিজনটাও খেয়াল করতে হয়। আমাদের দেখা যায় যে বৃষ্টির সিজনে খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং পোল অফ প্লেয়ারের যদি আপনি একটু ধরেন যে আমাদের পোল অফ প্লেয়ার, সো ৩ টা জায়গায় আমাদের ৩ টা টিম গিয়েছে। সো আমরা যদি এভাবে চিন্তা করি যে এই ৩ টা টিমের সাথে আমাদের কতজন প্লেয়ার রয়েছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেস্ট টিম থেকে কেউ এইচপিতে টেস্ট খেলছে। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের টপ অ্যান্ড 10 টি-20 যারা টি-20 টিমে হয়তোবা কামব্যাক করার একটা সুযোগ আছে, এই ধরনের ক্যালিবারের প্লেয়ারদেরকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে। এটা অবশ্যই একটি ভালো সাইন। বাট ম্যাচের মধ্যে আপনার যতই আপনি প্র্যাকটিস করেন না কেন, আপনি যদি ম্যাচ না খেলেন তাহলে আপনি আপনার ভুলগুলো কিন্তু ধরতে পারবেন না। আপনি যদি একটু এভাবে চিন্তা করেন, ধরেন সাব্বির রহমান তিনি টপ অ্যান্ড 10 টি-20 লিগে খেলতে গিয়েছেন, এবং তিনি গত ম্যাচে ভালো খেলেছেন। সো সাব্বির রহমান আমরা জানি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ হ্যাভ এভার প্রডিউসড, বাট সাব্বির রহমান হয়তো তার ওই ক্যালিবারটা তিনি ধরে রাখতে পারেনি, বাট কনসিস্টেন্সির জায়গাটা তিনি ধরে রাখতে পারেনি। সো সেই জায়গাটা থেকে সাব্বির রহমান যদি টানা ২-৩টা ম্যাচ বা ৪টা ম্যাচ যদি ভালো খেলে, এটা তার কিন্তু জাতীয় দলের জন্য, জাতীয় দলের দরজাটা কিন্তু খুলে দিবে তার জন্য। সো একটা প্লেয়ার কামব্যাক করতে পারল। একই রকমভাবে আপনি যদি চিন্তা করেন মমিনুল হক সৌরভ, তিনি শুধু লাল বলের ক্রিকেটটা খেলছেন। সো অস্ট্রেলিয়া সিরিজের পরে তার নেক্সট সিরিজটা সাউথ আফ্রিকাতে। এর ভেতরে কিন্তু তার খেলা নেই। তো সেক্ষেত্রে যদি হাই পারফরম্যান্স স্কোয়াডের হয়ে তিনি সাউথ আফ্রিকার ইমার্জিং দলের এগেইনস্টে অথবা সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে তিনি যদি সাউথ আফ্রিকার মাটিতে বিসিবি যদি একটি সিরিজ রাখতে পারে, সেক্ষেত্রে আমাদের টেস্ট টিমে যারা রেগুলার পারফর্মার, অথবা আমি যদি বলি রেগুলার সদস্য, তারা যদি ওই কন্ডিশনে গিয়ে সাউথ আফ্রিকার এগেইনস্টে এ দলের এগেইনস্টে খেলতে পারে, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো কিছু হবে। সো যত বেশি আপনি প্লেয়ারদেরকে দিয়ে খেলাতে পারবেন, তত বেশি তাদের নিজেদের কাজ করার জায়গাটা আসবে, এবং একই সাথে ওই জায়গাগুলোতে কোথায় কোথায় তাদের উন্নতি করতে হবে সেই ব্যাপারটাও তারা নিজেদেরকে রেকটিফাই করতে পারবে। সো যত বেশি আপনি ম্যাচ খেলাবেন, সেটি আদতে ক্রিকেটের লাভ এবং সেটি আদতে প্লেয়ারেরই লাভ। বিকজ আমাদের ঘরোয়া ক্রিকেটটা ওই রানজির মতো না, আমাদের ঘরোয়া ক্রিকেটটা ওই ভারত বা পাকিস্তানের মতো স্ট্রং না, বা শ্রীলঙ্কার মতো আমরা ওই স্কুল ক্রিকেটকে গুরুত্ব দিতে পারি না। সো সেই জায়গাটায় যত বেশি ম্যাচ খেলবে, তত বেশি লাভ হবে প্লেয়ারদের এবং নিজেদেরকে গড়ে তোলার জন্য, এবং একই সাথে এটা আদতে বাংলাদেশের জন্যই লাভ বলে আমি মনে করি। ধন্যবাদ অনেক আপনাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।